কি হয়? প্র্যাকটিক্যাল আর কি কোর্সে আর কি আছে? আর তো ওই 50টা দিয়েছিল ইন্টারভিউয়ের জন্য ওটা ওই স্যার। আমাদের এই যে কোর্সটা চলছে এটাতে ইংলিশে তো তার সঙ্গে লোক আছে, লোক কিছু সেই কি ছিল? লেট্রসি ছিল, পেডিকিউলিস ছিল, স্টেটিস রিংওয়ার্ম ছিল, পেন ছিল, অ্যানিমিয়া ছিল, ডায়রিয়া এন্ড ডিসেন্ট্রি, ভমিটিং, কনস্টিপেশন, আর এমার্জেন্সি স্নেক বাইট, ডগ বাইট, ইনসেক্ট বাইট, ফোর্ট কোট এন্ড ইনফেকশন আর পেটস। তারপর লোকগুলো সব হয়ে গেছে, তাই তো? এর ফুল ফর্ম কি? এক্সরে আছে বলে পড়া বলো। Acquired immunodeficiency syndrome. অ্যাকোয়ার্ড Immunodeficiency syndrome. deficiency syndrome. Acquired immunodeficiency syndrome. ঠিক আছে, এটা কি ধরনের রোগ? যৌনবাহিত আমি যে পজিটিভ অর্গানিজম চারটে অপশন দিচ্ছি, ব্যাকটেরিয়া, Virus, sir. ভাইরাস, প্যারাসাইট। তো এরকম যে আমাদের জীবাণুগুলো আছে, আমাদের যে জীবাণুগুলো অনেক পজিটিভ অর্গানিজমগুলো আছে, প্যাথোজেনেসিস যারা ঘটায়, ঠিক আছে, তাদের মধ্যে কি কি আছে? ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, তাই তো? বিভিন্ন ধরনের প্যারাসাইট আছে, ইনসেক্ট আছে, Fungus, sir. ফাঙ্গাস আছে, এলিমেন্ট আছে, ঠিক আছে? তো এইরকম পজিটিভ অর্গানিজমগুলো আমাদের শরীরে রোগের সৃষ্টি করে। সোজা কিছু কিছু রোগ আছে ইনফেকশন। ইনফেকশন মানে কি? মানে রোগটা একজনের শরীর থেকে সহজে অন্য কমিউনিটির অন্যান্য মেম্বারের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তাদের বলা হয় ইনফেকশাস ডিজিজ। এই ইনফেকশাস ডিজিজের কতগুলো নাম বলো যেগুলো এরকম ছড়িয়ে পড়ে কমিউনিটির মধ্যে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে। Smallpox, রিংওয়ার্ম হবে, Even the contact infection, sir. ইনফেকশন, কন্টাক্টে ইনফেকশন, তার মানে ওটাকে ইনফেকশন ফাঙ্গাল ডিজিজ বলা যেতে পারে। রিংওয়ার্ম হচ্ছে একটা ইনফেকশন ফাঙ্গাল ডিজিজ। আমি বিভিন্ন ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। কিছু ভাইরাস গঠিত ইনফেকশন রোগ আছে, কিছু ব্যাকটেরিয়া গঠিত ইনফেকশন রোগ আছে, ফাঙ্গাস গঠিত ইনফেকশন রোগ আছে। তার মধ্যে খুব শক্ত একটা রোগ হচ্ছে লিগুয়া, মাথায় এসেছে বলে দিয়েছে। কিন্তু ওখানে আরো সোজা সোজা টিউবারকুলোসিস বলতে হবে না, কিন্তু লেনার বলবে তোমরা বলবে টিউবারকুলোসিস, ঠিক আছে? টিউবারকুলোসিস কি গঠিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস কি গঠিত? বলো। হ্যাঁ, টিবি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে? টিবির যে ব্যাকটেরিয়াটা তার নাম কি? না, ওই ঠিক বলছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এরা হচ্ছে ব্যাকটেরিয়ার যে গ্রুপ আছে তার মধ্যে ব্যাসিলাস বলে একটা গ্রুপ আছে, সেই ব্যাসিলাস গ্রুপের মধ্যে পড়ে। ব্যাসিলাস গ্রুপ কাদের বলি? যে সমস্ত ব্যাকটেরিয়ার মরফোলজি গুলো এরকম রড শেপের, মানে রডের মতো দেখতে যে ব্যাকটেরিয়া, তাদের বলি আমরা ব্যাসিলাস, ঠিক আছে? এই ব্যাসিলাস গঠিত কতগুলো রোগের নাম বলবো, এরকম ধরতে পারে। একটা আমি বললাম যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কে দেখেছি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে একটা
through ear wall, তাই তো? হ্যাঁ? কোথায় দিয়ে ঢোকে আমাদের শরীরে? নাক মুখ দিয়ে, নাক মুখ দিয়ে through ear by droplet or direct infection bacteria from sneezing, coughing of the patient. যখন একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এফেক্টেড রোগ একটা কমিউনিটির মধ্যে উপস্থিত আছে এবং সেখানে থেকে ওই যে হাঁচি কাশি আসছে তার মধ্য দিয়ে যে ভাইরাসগুলো ডবলেট যেগুলো বেরোচ্ছে সেইগুলো বাহিত হয়ে নাক মুখ দিয়ে সুস্থ যাদের হয়নি অথচ ওখানে পেশেন্ট আছে তাদের শরীরে প্রবেশ করছে। ঠিক আছে, একটা রোগ হতে গেলে তিনটে ফ্যাক্টর লাগে। যেমন তিনটে পায়া থাকবে, একটা তিনটে পায়া থাকবে শরীরে দাঁড়াবে, চারটে পায়া হবে ভালো হবে, তো মিনিমাম তিনখানা। তো সেরকম একটা রোগ যখন স্প্রেড করবে বা একটা মানে সুস্থ মানুষকে এফেক্ট করবে তার এগেইনস্টে তিনটে ফ্যাক্টর লাগে। যেমন আমরা চাষবাস করি, শুধু বীজ হলে কি শস্য হবে? একটা বীজ থাকতে হবে, উপযুক্ত পরিবেশ থাকতে হবে, আর ওইটা গজাবার মতো জন্মাবার মতো ক্ষেত্র থাকতে হবে। ঠিক আছে, তারপরে পরিবেশ লাগে, এনভায়রনমেন্ট, পজিটিভ অর্গানিজম, তাই তো? আর হচ্ছে হোস্ট, সেটা মাটিতে হতে পারে, সুস্থ মাটিটা হলে মাটিটা হতে জীবাণুগুলো শরীরে, কারণ আমাদের শরীরটা হলো সুস্থ মানুষের শরীরটা হলো হোস্ট। পজিটিভ অর্গানিজমটা হলো অসুস্থ মানুষের জীবাণুটা, দ্যাট ইজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সব পজিটিভ। ঠিক আছে, ওইটা কাশির সঙ্গে হাঁচির সঙ্গে আমার শরীরে ঢুকলেই যে আমার প্রভাবে থাকতো নয়। ওই তিনটে ঘটনা যে কনসাইন হতে হবে তবে আমার শরীরে ঢুকবে। ঠিক আছে, যদি হোস্টের মধ্যে যদি ওই রোগটার এগেইনস্টে সাসেপ্টিবিলিটি থাকে আর ওই রোগটা ছড়াবার মতো যদি এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক প্রতিকূলতা থাকে তবে ওই রোগটা আমার শরীরে ঢুকে কমপ্লিকেশন হতে পারবে, আদারওয়াইজ পারবে। সেই জন্য আজকে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কটা দেখতে পাই? প্রায় দেখতে পাই না। কেন? আমরা হোস্টগুলোকে ইমিউনাইজ করি, হোস্টগুলোকে যার শরীরে ছড়াবে সুস্থ মানুষগুলোকে আমরা একদম ফ্রম বিগিনিং জন্মাবার পর থেকে তাদেরকে আমরা ইমিউনাইজ করে দিচ্ছি এগেইনস্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওই ব্যাকটেরিয়ার এগেইনস্টে আমার শরীরে ইমিউনিটি আগে থেকে আমি তৈরি করে দিচ্ছি, যাতে জীবাণুটা আমার শরীরে যেই ঢুকবে তখন করে দেবে। সেটা কি? BCG বলে একটা ভ্যাকসিন, যেই জন্মাচ্ছে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটার শরীরে দিয়ে দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে শরীরে আমরা কেমন ভাবে কতটা পরিমাণে কোথায় এটা একটা কোশ্চেন। BCG ভ্যাকসিনের পুরো কথা ডাক্তার একটা মেডিকেল আমার জানা BCG এই BCG ভ্যাকসিনটা কখন কোন সময় কোথায় দেওয়া, কতটা পরিমাণে দেওয়া, কতবার দেওয়া, কত দিন পর্যন্ত আমি দিতে পারি। ঠিক আছে, তো এতগুলো কোশ্চেন অ্যারাইজ করছে। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে সেই বাচ্চাটাকে আমরা BCG মানে ব্যাসিলাস ক্যালমিটি গ্রেডিং, পুরো কথাটা হচ্ছে ব্যাসিলাস ক্যালমিটি গ্রেডিং। এটা কি কথা? একটা মানে জন্মের পরে, ঠিক আছে, 1 মাসের মধ্যে যদি আমরা দিই
বাচ্চাটা জন্মের পরে তো দেওয়া উচিত, সব কিছু তো দেওয়া হচ্ছে না। তো কখন দেবো? উইদিন 1 মান্থ। 1 মান্থের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওই জন্ম থেকে নিয়ে 1 মাস মানে 28 দিন অবধি ওই সময়ের মধ্যে আপনি বিসিজি দিই কতটা পরিমাণে দিতে হবে? 0.05 সোজা আছে। হ্যাঁ হ্যাঁ 0.05 তার জন্য স্পেশাল একটা বিসিজি নিডল পাওয়া যায়, একটা ছোট একটা ইনজেকশন পাওয়া যায়, এটাতে ওই পরিমাণ নেওয়া যায়। এইবার কথা হচ্ছে কোথায় কিভাবে দেবো? এই ইনজেকশনটা মেনলি দেওয়া হয় কি বলো? ইন্ট্রাডার্মাল, নট সাবকিউটেনিয়াস, নট ইন্ট্রামাসকুলার, নট ইন্ট্রাভেনাস। ইন্ট্রাডার্মাল, ডার্মাল মানে বুঝো? চামড়ার ভেতরে জাস্ট টাচ করে এই যে নিডিলটা থাকে, নিডিলটা হচ্ছে ওপেনিংটা, তাকে বলি আমরা আই পয়েন্ট। ঠিক আছে? ওই জাস্ট আই পয়েন্টটা স্কিনের মধ্যে ঢুকে, যে আই পয়েন্টটা স্কিনের মধ্যে ঢুকে গেল ওটা ভ্যাকসিনটা পুশ করে দিতে হবে। মেনলি ওষুধটা দিয়ে আমরা স্কিনের মধ্যে, বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয় মেনলি স্কিনের মধ্যে। কোথায় দেওয়া হয়? লেফট হ্যান্ডের আপার আর্ম। প্রতিটা বাচ্চার ইউনিভার্সাল নিয়ম করে দেওয়া হয়েছে, বা সারা ভারতবর্ষে প্রতিটা বাচ্চার জন্ম হওয়ার পরে তার বাম হাতে আউটে ইন্ট্রাডার্মাল বিসিজি ইনজেকশন দেওয়া হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ন্যাশনাল মানে কি বলে ইমিউনাইজেশন প্রোগ্রামের একটা অংশ, নট স্টেট, ন্যাশনাল। সারা ভারতবর্ষ জুড়ে যত বাচ্চা হবে প্রতিটা বাচ্চার বাম হাতে ওইটা ইন্টারনাল দিলে পরে আর একটা ডার্মাল রিয়াকশন হয়, ফলে কারো একটু ফুলে যায়, কারো একটু বেশি ফুলে যায়, কারো একটু ঘা হয়ে যায়। তো এইরকম ব্যাপার স্যাপার ঘটে, অর্থাৎ ওই জীবাণুটা রেখেছে বডি রিয়াকশন। এক একটা স্পেসে মানে এক একটা বাচ্চা এক এক ধরনের রিয়াকশন দেয়। জ্বরটা কমনই আসে অনেকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হালকা জ্বর আসে সেই দিন সন্ধ্যাবেলা দেখবে হালকা জ্বর আসছে বাচ্চাটা, তার মানে কি গুড, মানে সব ভালো আছে, মানে ওই ভ্যাকসিনটা রিয়াকশন করছে, কাজ হচ্ছে এবং এইগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো সেই জন্যে যখন বিসিজি ভ্যাকসিন দেওয়া হলো কতটা পরিমাণে দিলাম? 0.05 সেটা যদি 1 মাসের মধ্যে, যদি বাচ্চাটা 1 মাসের বেশি হয়ে যায়, আমাদের দেশে তো হয়ই, তারা তো সবাই গাধা, বাচ্চা হয়েছে একটা বিসিজি দেয়, বিসিজি বয়স হয়ে গেছে, এই বিসিজি খাওয়াচ্ছে পারে। এগুলো এখন আমরা খুব অ্যাক্টিভ, আমাদের একটা সিস্টেম আমরা ধরতে পেরেছি, তার জন্য আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে আশা কর্মী বলে। তাদের সঙ্গে সেন্টারগুলোর সঙ্গে ফ্যামিলির সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন, এই জিনিসটা যাতে না পারে। যখন থেকে একটা মানে একটা বাড়ির একটা মহিলা প্রেগনেন্ট হচ্ছে তখন থেকে ওদের দায়িত্ব প্রেগনেন্সি অবস্থায় মাকে কি ইউনাইজ করা একটা কোশ্চেন। প্রেগনেন্সি অবস্থায় মাকে আমরা কি ইউনাইজ করি? আমরা একটা রোগের এগেন্স্টেই করি, সেটা হচ্ছে মাকে সাধারণত টিটেনাস স্টেট ভ্যাক দেওয়া হয়। কটা ডোজ? 1 মাস হবে। যেদিন ফার্স্ট ডোজ দেবো তার 1 মাস বাদে সেকেন্ড ডোজ। ঠিক আছে? এই হচ্ছে ম্যাটারনাল ইমিউনাইজেশন। ঠিক আছে? এইবার বাচ্চার ইমিউনাইজেশন শুরু করতে করে ফার্স্ট ডোজটা যখন ডায়াগনোস করা হলো যে প্রেগন্যান্সি কনফার্ম, তখন দিয়ে যাবো। সেটা 2 মাসে ডায়াগনোসিস হলে 2 মাসে, 3 মাসে হলে 3 মাসে, আমাদের 6 মাসেও আছে।
হয়তো দিয়ে দেওয়া উচিত 3 মাসের মধ্যে হয়তো দিয়ে দেওয়া উচিত, তবে এখনো দিয়ে দেওয়া উচিত। কারণ এখন অনেক সজাগ হয়ে গেছে, এখন মোটামুটি প্রেগনেন্সি 3 মাসের মধ্যে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, তার পার্ট রেডি হয়ে যাচ্ছে, আমাদের ওই এটাও করে যাচ্ছে। ঠিক আছে, বিসিজি আমি এখন শেষ করিনি, 1 মাসের মধ্যে হলে ওইটা 1 মাস হয়ে গেলে তখন কি করবো, ডোজটাকে ডবল করবো। আর কিছু নয়, ডোজটাকে আমরা ডবল করবো। তাহলে 0.5 ছিল, তার ডবল হলে হয়ে গেল 0.1, 0.1 ml তাকে আমি ইন্টারনাল একইভাবে একই স্থানে দেবো। ঠিক আছে, তো এইটা আমরা কতদিন পর্যন্ত দিতে পারি? সারা জীবন দিতে পারবো না, অনলি উইদিন 1 ইয়ার, 1 বছর। 1 বছর হয়ে গেলে আর আমরা কিন্তু ওখানে দিতে পারবো, চোখ বুঝে দিতে পারবো, চলে যায়। 1 বছরের মধ্যে যদি নেটে ধরা পড়ে যায় কোনোভাবে বাচ্চাটা বিসিজি করেনি, তো 1 বছর দেওয়া যাবে না, নয় আর আমরা দেবো না, চোখ বুঝে। এবার দিতে গেলে আমাদের কিছু পসিবিলিটি আসতে হবে, চোখ খুলে দিতে হবে। অর্থাৎ এই 1 বছরের মধ্যে দেওয়া হয়নি, 2 বছরে তাকে দেখা গেল, এবার তার মধ্যে তো সে এফেক্টেড হবে, বিসিজি দ্বারা সে এফেক্টেড হয়ে যেতে পারে। জেনারেলি আমরা দেখেছি প্রায় 90% বাচ্চায় বিসিজি 1 বছরের মধ্যে এফেক্টেড হয়। মায়ের যে দুধ সব খায় তার মধ্য দিয়ে সেটা ন্যাচারাল ইমিউনিটি যে পারসিস্ট হয়। এবার সেই জন্য আমরা মোটামুটি ম্যাক্সিমাম সিজার রেখাটা ওই 11 মাস 1 বছর দিয়ে বিসিজি। তো এর মধ্যে যদি ধরা পড়ে যায় তবে আমরা 0.1 ml হিসাবে তাকে ওই ইন্টারনাল হিসাবে, ঠিক আছে। যদি 1 বছরের বেশি 2 বছরে দেখা রেখে দেওয়া হয় তখন কি করতে হবে, আমাদের একটা স্কিন টেস্ট, টেস্ট বলে একটা স্কিন টেস্ট, তাতে ওর শরীরে অলরেডি সেন্সিটিভিটি গ্রো করেছে কিনা সেইটা আগে দেখে। যদি দেখা যায় টেস্ট নেগেটিভ আছে, সেন্সিটিভিটি গ্রো করেনি, তাহলে এ এফেক্টেড হয়নি, অর্থাৎ একে ভ্যাকসিন দেওয়া যেতে পারে, অর্থাৎ বডিটা ইমিউনাইজ করা যেতে পারে। আর যদি দেখা যায় সেন্সিটিভিটি হয়ে গেছে তবে বোঝা গেল। এইবার কথা হচ্ছে তোমার সেন্সিটিভিটি হয়ে গেলে বুঝবো, তখন ফুলে গেলে তখন তো সেন্সিটিভিটি মানে হচ্ছে 1 to test পজিটিভ, তার মানে তার শরীরে অলরেডি হয়ে আছে। এবার তার চিকিৎসা, তারা ভ্যাকসিনের বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইটা লেগেছে। তো আমরা ইমিউনাইজ করেছি কি টিটেনাস দিয়ে। বাচ্চাকে একটা বললাম, শুধু একটা রোগ বললাম, এছাড়া কতগুলো রোগ আমরা ওই বাচ্চাটাকে ইমিউনাইজ করি? এইটা এখন কি কি রোগ, সেগুলো ঠোঁটের গোড়ায় মুখস্থ রাখতে হবে। একটা তো বললাম টিউবারকুলোসিস, আর কি কি রোগে লেগেছে একটা বাচ্চাকে এ করা হয় না বলে, পোলিও মাইলাইটিস, হামকে কি বলে, মিজিলস, পোলিও মাইলাইটিস, হ্যাঁ যখন একটা হচ্ছে স্যার তোমরা ওইভাবে মনে করবে, তোমরা ইমিউনাইজেশন পদ্ধতিটা ফলো করবে। একটা বাচ্চাকে কিভাবে ইমিউনাইজ করা হচ্ছে সেইটা ফলো করলেই অলরেডি রোগগুলো বেরিয়ে যাবে। যেমন ধরো এই যে বিসিজি দেওয়া হলো, তার সঙ্গে আর একটা ভাইটাল রোগের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে
ওপিভি, হ্যাঁ। ওরাল ওরাল পোলিও পোলিও ভ্যাকসিন ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিনের 0 ডোজ যখন জন্মাচ্ছে যখন বিসিজি দেওয়া হচ্ছে না তার আগে জন্মাবার পরে খাই দেওয়া হচ্ছে ওরা যে ওটা নাম হচ্ছে জিরো ডোজ। ওরাল মুখের কাছে ওরাল পোলিও পোলিও ভ্যাকসিন মুখ দিয়ে খাওয়াচ্ছি জন্মের পরে এটা ইনস্টিটিউশনে দিয়ে দেওয়া হচ্ছে হসপিটাল লোক নার্সিং লোক এখানে হচ্ছে সেটাকে বলছে আমরা 0 ডোজ পোলিওটা নিবি আছে। তার মানে আমরা আরেকটা রোগের নাম পেয়ে গেলাম কি সেটা পোলিও মাইলাইটিস তার মানে টিউবারকুলোসিস একটা রোগ আর পোলিও মাইলাইটিস দুটো রোগ আর পোলিও মাইলাইটিস যখন জানলাম কোথায় জানবো এই যে ওপিভি ভ্যাকসিনটা কখন কিভাবে কেমন হবে আমরা বলবো এই ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন আমাদের দেশে ওরাল পোলিও ভ্যাকসিন যেমন হতে হয় আর অনেক পোলিও ভ্যাকসিন আছে অনেক ধরনের কিন্তু আমাদের এত জনসংখ্যা দেওয়া খুব সুবিধা হচ্ছে তাই আমরা ওপিভি চয়েস করেছি ঠিক আছে অন্যান্য দেশে ইঞ্জেকশন খরচ আছে খরচ আছে পাওয়া যায় ঠিক আছে কিন্তু আমাদের দেশে আমরা ওপিভিকে চয়েস করেছি ওপিভি প্রথম মাত্রাটা দেওয়া হচ্ছে যেদিন জন্মাচ্ছে সেই দিন তাকে বলতে আমরা 0 মাত্রা বা 0 ডোজ আর কখন কিভাবে দেওয়া 6 সপ্তাহে ওপিভি ফার্স্ট ডোজ ওপিভি 1 ডোজ ঠিক বলুন তারপরে 10 সপ্তাহ ওপিভি 2 14 সপ্তাহ ওপিভি 3 ঠিক আছে তাহলে 1 মাস অন্তর 1 মাস বয়স থেকে 1 মাস অন্তর পরপর 3 ওপিভি একই ডোজ দুটোটা ওরা বলে ভ্যাকসিন মানে দুটোটা दो गुण जिंदगी का बच्चों से आगे জিন্দে 2 গুণ জিন্দগি का অর্থাৎ দুটোটা করে দিয়ে দেওয়া হবে 1.5 মাসে 2.5 মাসে 3.5 মাসে এখন 3টে দেওয়া হয়ে গেল একটা 0 দিয়েছিলাম 4টে দেওয়া হয়ে গেল এরপরে আবার কবে দেবো 18 মাসে 18 মাসে আবার একটা বুস্টার এক মাস গেতেই হলো স্যার হয়ে গেল এইটা হয়ে গেল ন্যাশনাল ইমিউনাইজেশনের মধ্যে পড়ছে এছাড়াও ওপিভি মানে যে পোলিও মাইলাইটিস রোগটাকে আমাদের বিশ্ব থেকে কমপ্লিটলি উপড়ে ফেলার জন্য এক্সট্রা আবার কিছু ডোজ আমরা দিচ্ছি সেটা কিসের মাধ্যমে পালস পোলিও ইমিউনাইজেশনের মাধ্যমে আজকে ছিল স্যার পালস পোলিও আজকে ছিল ভাস্কর নিয়ে এসছে এইরকম হচ্ছে মানে কি এটার উদ্দেশ্য একটাই। এটা মনে রাখবে এটা এক্সট্রা ডোজ এই যে সিস্টেমে যে ডোজ এটা তো পড়ছে তার সঙ্গে এটা extra। প্রতি 0 থেকে একদম 5 বছর অবধি 0 থেকে 5 বছর অবধি প্রতিটা বাচ্চাকে এরকম পালস পোলিও ডোজ খাওয়ানো হয় যাতে একটা শিশু যেন বাদ না যায় স্যার যাকে গতকালকে 1.5 মাসেরটা খাইয়েছে আবার খাও আজকেও আবার দেবে তাকে হ্যাঁ তাই নিয়ম করে দিয়েছে আর সলিড কি এটা এক্সট্রা ডোজ ও যেটা তো খাচ্ছে কিন্তু প্রতি 5 বছর বয়স প্রতিটা বাচ্চাকে এইরকম 6 মাস অন্তর অন্তর প্রায় হয় তারপরে দেখলে 6 মাস অন্তর হচ্ছে 6 মাস অন্তর অন্তর দুপুরা করে এক্সট্রা ডোজ খাওয়ানো হচ্ছে যাতে এই রোগটা আমাদের সমাজ থেকে তো চলবেই আমার মনে হয় না যে আমাদের ছোট করাতে কারণ এটা নির্ভর করতে গেলে সততা চাই প্রতিটা মানুষকে সৎ হতে হবে ন্যায় করার হতে হবে নিষ্ঠাবান হতে হবে এই করাকে অভাব সুযোগ দিলে ছেলে
তাহলে আমরা দুটো রোগ, একটা হচ্ছে পোলিওমাইলাইটিস আর একটা টিউবারকুলোসিস। এই দুটো রোগের এক্সরে যে আমাদের শরীরে ইমিউনাইজেশন করার জন্য দেখেছি। এরপরে চলে আসছে একসঙ্গে 5টা রোগ, একসঙ্গে 5টা রোগ চলে আসছে। তার মধ্যে পেন্টা ভ্যালেন্ট। এই যে পেন্টা ভ্যালেন্টটা কি, এটা জানলেই আমরা 5টা রোগের নাম জেনে নেব। পঞ্চপাণ্ডবকে একসাথে মিশিয়ে একটা ভ্যাকসিন, দ্যাট ইজ পেন্টাভ্যালেন্ট। এর মধ্যে কি কি আছে? আগে এখানে 3টে থাকতো, ডিপিটি, ঠিক আছে, ডিপিটি, তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে হেপাটাইটিস বি। ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস বি তো বলবো, তাহলে 5টা হয়ে গেল। 1 নম্বর হচ্ছে ডিপথেরিয়া, ডি, পি হচ্ছে পার্টুসিস, টি হচ্ছে টিটেনাস, তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে পার্টুসিসে কি? হেপাটাইটিস বি। কোনটা? নো, পার্টুসিস একটা রোগ যেটাকে আমরা সংক্ষেপে বলি হুপিং কাশি, যেটাকে বলি আমরা হুপিং কাশি। বাচ্চাদের একটা রোগ হতো হুপিং কাশি বলে, সেখানে কাশতে 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 বাচ্চা বেদম হতো, অনেকে কাশতে কাশতে রোগ হয়ে ধরে ফেলত, ঠিক আছে। তো এইরকম একটা মানে কি বলবো, মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া ভর্তির একটা রোগ, ঠিক আছে। তোমার মাইক্রোপার্টিসিস, বডেটেলা পার্টিসিস, বডেটেলা পার্টিসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে। ডিপথেরিয়া যেমন আছে কর্নোব্যাকটেরিয়াম ডিপথেরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, যে রোগ, যে ব্যাকটেরিয়াটা ওই রোগটা ঘটায়। সেই রকম বডেটেলা পার্টিসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে যারা হুপিং কাশি করে। হুপিং কাশিটার ভালো নাম হচ্ছে পার্টিসিস, বুঝে গেল। আর একটা হচ্ছে টিটেনাস, তোমরা সবাই শুনেছো, ঠিক আছে। টিটেনাস, টিটেনাস যে রোগটা হয়, ঠিক আছে, ওই টিটেনাস হচ্ছে কি জীবাণুটার নাম বলো? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। জীবাণুগুলোর নাম মনে রাখতে হবে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনিটা কি না? একটা ব্যাকটেরিয়া। পার্টিসিসটা কি? একটা ব্যাকটেরিয়া। ডিপথেরিয়াটা কি? একটা ব্যাকটেরিয়া। ইনফ্লুয়েঞ্জাটা কি? একটা ভাইরাস। হেপাটাইটিস বিটা কি? একটা ভাইরাস। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই 5টা জীবাণু 5টা রোগ সৃষ্টি করে, আর আমরা এই 5টা রোগের এগেইনস্টে শরীরকে ইমিউনাইজ করার জন্য একটা ভ্যাকসিন দিই, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। আগে কি হতো? আগে একটা ডিপিটি করা হতো, তারপরে একটা ইনফ্লুয়েঞ্জা করা হতো, আবার তারপরে একটা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন প্রোগ্রাম। মানে 3টে ইনজেকশন দেওয়া হচ্ছে, 5টা বেদম কাঁদতে কাঁদতে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফল্টি টেকনিকের জন্য, কারণ ওদের বাচ্চাদের যতই আমি ভালো টেকনিক জানি, ও এমন নড়াচড়া করবে, সারা টেকনিক ফল্টি হতেই হবে। সেলাখানি ছোপা হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ইনভিটেশন এসে যাচ্ছে। তো এই এত সব ঝামেলাগুলো আটাবার জন্য আমাদের সরকার কি করলো না, পেন্টাভাইরাস একটা পেন্টাভ্যালেন্ট একটা ভ্যাকসিন করে দিল, যে একবার ছুঁতে করে দাও, যা ঢুকে থাকবে, যা কান্নাকাটি করলে একবারই ট্যাগ করে উঠলো। আমরা বরফ টরফ লাগা, বাড়ি গিয়ে বরফ দেবে, ওখানে একটু বরফ বসে দিল, বাড়ি গিয়ে বলে একটু বরফ বসে থাকবে, ঠিক হয়ে যাবে। তাহলে 5টা রোগের এগেইনস্টে আমি ভ্যাকসিনটা দিয়ে ফেললাম। কখন দিলাম? 1.5 মাসে, যেদিনকে আমি ফার্স্ট ওপিডি খাওয়াবো। মুখে 2 ফোঁটা দিলাম, আর ওখানে একটা দিয়ে দিলাম পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে। সেটা এটা কন্টিনিউ করবে 10 মাস। যেমন আমরা এটা দিয়েছিলাম ওপিডি যেমন খাওয়াচ্ছি, পেন্টাভ্যালেন্টও পরপর 3 খানা, ওরকম 1.5 মাস, 1 মাস, আর 1.5 মাসে, 3.5 মাসে, 4.5 মাসে দিয়ে দেওয়া যাবে।
তার মানে 4.5 মাসের মধ্যে আমরা ওই বাচ্চাটাকে কতগুলো রোগের এগেন্সটে ইমিউনাইজ করলাম? 5 মাস দিলামই, তার সঙ্গে ওষুধি, তার সঙ্গে হচ্ছে BCG। 7খানা রোগের এগেন্সটে আমি করে ফেললাম। এরপরে যখন ওর বয়স 8-9 মাস 10 মাস হচ্ছে, ঠিক আছে, 9-10 মাস যখন পৌঁছাচ্ছে তখন আবার কতগুলো রোগের এগেন্সটে ওকে ইমিউনাইজেশন ঠিক মেজেল MMR মেজেলস মাম্পস রুবেলা তিনটে রোগের ভ্যাকসিন একসাথে পাওয়া যায়, ওকে বলা হয় MMR। তার সঙ্গে কি দিচ্ছি? জাপানিজ এনসেফালাইটিস। তার সঙ্গে দেওয়া হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস। আর তার সঙ্গে কি হচ্ছে? হ্যাঁ, ছিটপিলটা বলা আগে, মানে তেল খাইয়ে দিচ্ছে, তেল, ভিটামিন এ, ভিটামিন এ। তেল খাওয়াচ্ছি, উদা বাংলা যেটাকে বলে তেল খাওয়াচ্ছি। মানে কি? মানে ভিটামিন এ থিরাপিউটিক একটা প্রিভেন্টিভ ডোজ দিচ্ছি এগেইনস্ট নাইট ব্লাইন্ডনেস, যাতে রাতকানা রোগটা না হয়। রাতকানা রোগ যাতে না হয়, ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা কমন রোগ ছিল আগেকার দিনে, তো সেই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে রাতকানা রোগ আমরা দেখতে পাই না, দেখতে পাই। কেন না? ওই যে 8-9 মাসের মাথায় আমরা তাকে ভিটামিন এ অয়েল খাইয়ে দিচ্ছি। অয়েল তো খাওয়া বলতে ভিটামিন এ ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ভালো করে বুঝবে, ভিটামিন গুলো তো দুটো ভাগে দ্রবীভূত, একটা জলে দ্রবীভূত, একটা ফ্যাটে দ্রবীভূত হচ্ছে ADK। তার মানে এ হচ্ছে ফ্যাটে দ্রবীভূত, আমরা ওকে তেল হিসাবে পাবো, তেল ছাড়া কোথায় পাবো? বুঝতে পেরেছো? আর জলে দ্রবীভূত যেগুলো ডি আর সি, তাদের দেখবে সিরাপ পাবে, লিকুইড পাবে, জলে গোলা অবস্থায় পাবে, ঠিক আছে? তো সেই জন্য ভিটামিন এ আমরা যখন দিচ্ছি, 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চাকে দেওয়া হয়, তার ডোজ কত? 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট 1 ml 1 ml লিকুইডের মধ্যে, তেলের মধ্যে 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ থাকে 1 ml এর মধ্যে। আর 2 ml এর মধ্যে থাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 1 বছরের বেশি হয়ে গেলে তার 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট দরকার। বুঝে গেল? এইবার বলো, এই তেল কখন কখন খাওয়ানো হয়? একবার খাইয়ে দিলে হয়ে গেল? Yes, 9 মাসের মধ্যে বলতে 9 মাসে খাওয়া, 16 থেকে 18 মাসের মধ্যে খাওয়া। দেখো, একটা কমন ফর্মুলা মনে রাখবে, 9 থেকে 1 বছরের মধ্যে শুরু, 1 বছরের নিচে আসবে। প্রতি দ্বিতীয় ডোজটা যখন আমরা বুস্টার ডোজগুলো দিচ্ছি, অন্যান্য রোগের যে বুস্টার ডোজগুলো দিচ্ছি, যেমন ধরো ওটিডি, যেমন ধরো তোমার ওই এসটিবিটি, হ্যাঁ, যেমন ধরো তোমার MMR, এরা সব আবার 18 মাসের মাথায় একটা করে বুস্টার দেবো। ওই যখন 18 মাসে এদের বুস্টার দিচ্ছি, তখনই ভিটামিন এ কে আমরা খাই। সেকেন্ড ডোজ, তারপরে সেকেন্ড ডোজ করতে 18 মাসের মাথায়, ওটা ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে করে দিতাম। 18 থেকে 24 মাসের মধ্যে আমাকে ভিটামিন এ অয়েল সেকেন্ড ডোজটা খাইয়ে দিতাম। তবে ফার্স্ট ডোজটা দিয়েছিলাম, সেকেন্ড ডোজ দিতে হবে তার কম, সেটা মনে হয়। ফার্স্ট ডোজ যখন 1 ml খাইয়েছিলাম, এবার যখন সেকেন্ড ডোজ খাওয়াবো 2 ml খাওয়াবো, কারণ 1 বছরের বেশি হয়ে গেছে। এরপর 6 মাস অন্তর, আগে মনে রাখছি, এরপর 6 মাস অন্তর ওই রকম 2 ml করে তাকে ভিটামিন এ
36 মাস 3 বছর, ওটা 5 বছর অবধি করলে খুব ভালো হয়। কিন্তু আমাদের যদি আর্থিক পরিকাঠামো অত ভালো নয়, 3 বছরে আমার 18 দ্বিতীয় 24 তৃতীয় 30 34 শেষ। ছয় যোগ করতে থাকো। বুঝা তো? এরকম যদি না বুঝে উঠতে পারে এরকম আগে বুদ্ধি নেই এরকম ভাবে যোগ করবে। তারপরে 24-এ দিয়ে দেবে 6 হয়ে গেলে 24, আবার 6 থেকে দেবে 30-এ থেকে, আবার 6 থেকে 36। ভিটামিন এ দিয়ে আমি ওই বাচ্চাটাকে রাতখানা রোগটাকে ডিলেট করে দিলাম। আর অন্যান্য যে কতগুলো রোগ বললাম 7খানা, তার সঙ্গে 8 মাসে আরো যুক্ত হয়েছে 2খানা 3খানা। মিসেস MMR 3 যেগুলো, আর হচ্ছে যেই 4টে, আর রাতখানা 5টা, আর ওদিকে ছিল 7টা, 12টা রোগের এগেইনস্টে মোটামুটি আমরা একটা বাচ্চাকে ইমিউনাইজ করে দিচ্ছি। এছাড়াও অনেক ইমিউনাইজেশন রোগ আছে যেগুলো আমাদের সরকার করে না, কিন্তু তুমি প্রাইভেটে করে দিতে পারো। বুঝে গেল? অত দূরে যাওয়ার দরকার নেই। এইগুলো হচ্ছে প্রাথমিক বলছি স্যার রোগ যেগুলো আমাদের ইমিউনাইজেশন করে দেওয়া হয় সরকারি তরফ থেকে। বলছি একটা ভ্যাকসিনে মোটামুটি মানে প্রিভেন্ট করার যে ডিউরেশনটা কতদিন থাকে? একটা মনে করুন নিল যে কোনো একটা ভ্যাকসিন, হয়তো এখন নানা রকম মানে টাইফয়েডের ভ্যাকসিন বেরিয়ে যাচ্ছে, এলো অনেক কিছু ডায়রিয়ার ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। ডায়রিয়ার ভ্যাকসিন আছে, তো এবার সেল ভ্যাকসিন আছে, হ্যাঁ, তো এইটার একের বক্সের ভ্যাকসিন আছে, এবার এগুলো আছে। একটা ভ্যাকসিন দিলে কি এটা লং লাইফ পর্যন্ত বাচ্চাটাকে, মানে বাচ্চা থেকে আস্তে আস্তে বুড়ো হবে, তো কতদিন পর্যন্ত মোটামুটি? সেটা আমি তো জানি না, কেউ জানে না। হচ্ছে 5 বছর অন্তর একটা করে বুস্টার দিতে হয়। কোনো রোগে একটা ভ্যাকসিনই যথেষ্ট, সে লাইফ লং ইমিউনিটি দিতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে সবই কোশ্চেনেবল, সবই এক্সপেরিমেন্টাল। কোথাও তুমি ডেফিনেট ওয়েতে কোনো লজিক লাগাতে পারো যে একে ভ্যাকসিন দিয়েছি বলে এই রোগটা যে হবে না, এইরকম কথা তুমি বলতে পারবে না। প্রতিটা জিনিসের ফেলিওর আছে। হ্যাঁ, করোনা ভ্যাকসিনের পরে করোনা হয়েছে। করোনা ভ্যাকসিনটাই তো হবে, ওটা তো কেউ জানেই না অ্যাকচুয়ালি ওটা করোনা ভ্যাকসিন না অন্য কিছু। এখন তো বলছে ওটা তো পুরো ঢপ হয়েছে, কারণই করোনা লেগেছে। চুলকানি বেড়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে স্যার। দেখবেন অনেকে কিন্তু উল্টে বহু প্রবলেম ক্রিয়েট করেছে। প্রচুর লোক হার্ট অ্যাটাকে মনে মানে প্রচুর লোকের ব্লক আসছে, এরকম প্রচুর না না, অনেক ক্ষেত্রে ইচিং বেড়েছে, অনেক মানুষের দেখবেন। সবচেয়ে বেশি যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা 50% বেড়ে গেছে। 100 জনের মধ্যে 50 জন ওই ফাঙ্গাল রোগ, আর ওর কোনো ওষুধ নেই, প্রতিকার নেই। এটা কোলাজল সেল, সব যত হচ্ছে সব ফেল, অ্যান্টিফাঙ্গাল যত ড্রাগ আছে সব ফেল। কিছুটা রিলিফ দিচ্ছে, কিছুদিন চেপে রাখছে, আবার ব্রেকআউট, আবার যে ইন্টারভেল বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারভেল লাগানো বন্ধ করে দিচ্ছে, আবার সব জলি স্যার, সব জলি ইউজ করছে, কোনো ঝোলে কিছু হচ্ছে না। এই একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের দিয়ে, যে এটাও একটা প্রবণতা। এটা কিন্তু করোনা পরে গেছে, এতটা ছিল আগেকালে মেয়েদের প্রচুর চুল উঠছে, এই একটা ভালো প্রবলেম বলে যেতে
তো পুরো টাক হয়ে গেল। আমারটা দেখুন, হ্যাঁ হ্যাঁ চেকা আছে, হ্যাঁ এই চুলে চুলময় ছিল স্যার, এখন আর নেই। এই তো এই চুল কালকে থাইরয়েড হলেও হয়, থাইরয়েড হরমোনের প্রবলেম হয়, ম্যাক্সিমাম হয় অ্যান্ড্রোজেনিক যে হরমোন, অর্থাৎ যেগুলো তোমার গোনাডিয়াল হরমোন, যারা মেনলি তোমার এই চুলগুলোর সঙ্গে দায়ী একদম অতপ্রতভাবে, সেইগুলো যে ম্যাক্সিমাম হতে দায়ী। কারণ ওভারি যে সমস্ত এগুলো বার করছে, হরমোনগুলো বার করছে, টেস্টিস যে হরমোনগুলো বার করছে, আর অ্যাডিনো 44 যে হরমোনগুলো মানে অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বার করছে, এই তিনটে হরমোন হেয়ারের জন্য ম্যাক্সিমাম দায়ী। এর সঙ্গে আছে থাইরয়েড হরমোনের প্রাদুর্ভাব। থাইরয়েড হরমোন আমাদের অনেক কাজ করে, মানে পুরো মেটাবলিজমের উপরে বিশাল কাজ। সেই জন্য ওর হলে পরে হেয়ারের উপরেও প্রভাব পড়বে, মেয়েদের পিরিয়ডের উপরেও প্রভাব পড়বে, বিভিন্ন ধরনের এফেক্টগুলো একটা থাইরয়েড হরমোনের অভাবে আমরা দেখি। সেখানে কারো থাইরক্সিন বেশি উৎপন্ন হয়, কারো থাইরক্সিন কম উৎপন্ন হয়। যার কম উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে আমরা হাইপোথাইরয়েডিজম। সেখানে এক ধরনের জিনিস দেখতে পাচ্ছি, আমি কেন থাইরক্সিন লেভেলটা দেখলেই হবে। ওখানে দেখো T3, T4, TSH আর দুটো আছে ফ্রি T3, ঠিক আছে? তো এই এতগুলো জিনিসকে করতে হবে। বললে পরে মেনলি আমরা খুব সংক্ষেপে একটা জিনিস বলে দিতে পারি, TSH সাথে অনলি একটা হরমোন TSH দেখে আমরা বলে দিতে পারি। পিটুইটারি সবসময় আমাদের শরীরে ওই হরমোনগুলো কন্ট্রোল করছে। পিটুইটারি ব্রেনের যে পিটুইটারি গ্রন্থি আছে, অ্যান্টেরোলোব থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন বার করে TSH। ওই TSH এর মাত্রাটা যখন আমাদের শরীরে থাইরক্সিনের লেভেল বেশি থাকে, তখন পিটুইটারিটা কম পরিমাণে হয়। সেই জন্য আমরা যখন TSH লেভেলটা দেখবো কম, তার মানে এই জানবো এই থাইরক্সিন বেশি। আবার যখন দেখবো TSH লেভেলটা বেশি, তার মানে জানবো এর শরীরে থাইরক্সিন কম। বোঝা গেল? উল্টো যেমন ধরো এই যে ওভারি যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বার করছে, কার এগেইনস্টে বার করছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লিউটিনাইজিং। দুটো হরমোন থেকে বেরোচ্ছে, ওরা কতটা আছে তার উপরে ডিপেন্ড করে এরা কতটা আছে। অর্থাৎ এদের যে দুজনের যে ইন্টারাকশন কাজটা হচ্ছে, যখন ব্লাডে দেখা যাচ্ছে তোমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন অনেক বেশি, তখন পিটুইটারি কি করছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন কমিয়ে দিচ্ছে, সিক্রেশন করা বন্ধ করে দিচ্ছে। আবার যখন দেখছে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলটা কমে গেছে ব্লাডে, তখন পিটুইটারি আবার সুস্থ হয়ে যাচ্ছে, তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন বেশি পরিমাণে ছাড়ছে। এগুলো কোনো নেগেটিভ ফিডব্যাক মেটাবে আমাদের শরীরে। এটা অহরহ বিভিন্ন সিস্টেমের মধ্যে ঘটে বলে প্রতিটা জায়গাতে একটা ব্যালেন্স মেনটেন করছে। মারতেই থাকে, তাতে কমাবার কেউ থাকে। এই যে কন্টিনিউয়াস যে মনিটরিং যে জ্ঞানগুলো আছে, তারা অলওয়েজ সবসময় খেয়াল রাখছে কি হচ্ছে শরীরে। সেই অনুযায়ী তাদের যে কন্ট্রোলিং এরা আছে, বাবারা আছে, তারা তাদেরকে দাবি দিচ্ছে, এইভাবে একটা মেনটেন করছে। আর TSH যদি দেখো যে তোমার ওই বান্ধবী বেশি আছে, তবে জানবে থাইরক্সিন কম আছে, তার মানে ও হাইপার থাইরয়েডিজম। এইবার আমাকে T3, T4টা দেখতে হবে কতটা আছে।
সেই অনুযায়ী আমাকে এবার বাইরে থেকে কতটা দিতে হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আমি ওকে থাইরক্সিন কতটা দেবো, থাইরক্সিন কম হচ্ছে, কতটা কম হচ্ছে, প্রি থাইরক্সিন থেকে আমরা চলে যাবো, সেই অনুযায়ী তাকে আমি 12.5 দেবো না 50 দেবো না 75 দেবো না 100 দেবো, এই পাওয়ারগুলো ডিপেন্ড করে। থাইরক্সিন হরমোন তো সিনথেটিক প্রিপারেশন অনেক কোম্পানি আছে, থাইরোকন আছে, এলট্রক্সিন আছে, প্রচুর আছে। তো আমি যে কোনো একটা চয়েস করব, আমার দরকার হয় থাইরক্সিন হরমোনটা, ওর গ্ল্যান্ড তৈরি করতে পারছে না, বাইরে থেকে আমি করছি। আর যা বেশি তৈরি করছো তাকে অ্যান্টাগোনাইজ করতে হবে, যাতে ওই থাইরক্সিন উৎপাদনটা কম কম হয়। কম এই ওষুধ আছে, কি একটা নাম বলতো ওসব জানার দরকার নেই, আমরা তো বেসিক জানতে চাই। ঠিক আছে, তুমি তো খাতা খুলে নিয়ে যাবে, নেট খুলে যে ওটা নিয়ে কোনো প্রবলেম, হাজার ঘন্টা ওষুধ পাবে, মানে ওটার কোনো ব্যাপারে নয়, ওগুলো জানতে আপনি নিজেই জেনে যাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, যদি থাইরয়েড যদি বেশি ইয়ে হয় তাহলে কি কি প্রবলেম শরীরে আসতে পারে? সেইগুলো রোগ করবে। যেমন দুটো কন্ডিশন আমাদের ফিজিওলজিক্যালি হবে বা প্যাথোলজিক্যালি হবে, একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোতে তোমরা দেখেইছো, এইখান গর্দান ফুলে যাবে, আস্তে আস্তে মোটা হয়ে যাবে, মেন্সের প্রবলেম দেখা দেবে, হেয়ার ফলিং হতে পারে, একটু দেখাতে যেতে পারে, বিভিন্ন কনস্টিটিউশনাল সিমটমগুলো তার মধ্যে দেখা দেবে। আর যদি হাইপার হয়ে যায়, আস্তে আস্তে রোগা হয়ে যাবে, বিভিন্ন টিমার দেখা দেবে, হাত পা কাঁপবে, হয়ে যাবে, ওজনও কমে যাবে স্যার। ওজন কমে যাবে, এই সমস্ত গুলো দেখতে পাবে। এগুলো বেসিক জিনিস, যেগুলো খালি চোখেই কিন্তু দেখতে পাবে। এছাড়া যখন বই পড়বে আরো অনেক পাবে, বুঝতে পেরেছো? যে সিমটম সব উদ্ধাপন করে গলা শুকিয়ে যায়, ঘুম কম হয়, খিটখিটে হয়। এই যে সমস্যা আছে ওই শুধু এই করার জন্য এই কোনগুলো আছে মনে করে এখানে তুমি টিপটা জিজ্ঞেস করবে, সব বলে দেবে। ওটা শুধু রিল করে অমিতাভ বুঝতে পেরেছো? এই যে কথা এআই সব বার করেছে, চ্যাট জিপিটি, তারপরে একে বলো তাকে বলো, প্রচুর অ্যাপস আছে, আর তো গুগল তো আছে, গুগল সার্চ আছে। এছাড়াও আরো সোজা করে বলার জন্য এখন চ্যাট জিপিটি আছে, একটা কি এআই আছে, গুগল এআই না গুগল অ্যাসিস্ট্যান্ট আছে এখন, সর্বজান্তা গুগল। তো তুমি এআই কে বা তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে যে হাইপোথাইরয়েডিজমে কি কি সিমটম হয়, দেখবে খাটতে হবে। এখন তো লেখাপড়াটা সোজা হয়ে গেছে, আমাদের সময় তো অনেক শক্ত ছিল যে বই পড়তে হতো, বই দেখতে হতো, তারপরে এখন তো তোমাদের হাতে হাতে বই, মারবে, গুগলে সার্চ করবে পেয়ে যাবে, বা ডাইরেক্ট বলবে রুট করে পেয়ে যাবে। কিন্তু স্যার একটা কথা মানতেই হবে, যতই গুগল বেরোক আর যাই বেরোক, একটা ডায়লগ কিন্তু কমন থেকেই গেল। আমাদের সমাজে কিন্তু যা ছিল এখন তো তোদের অনেক কিছু হয়েছে। আমার বাবু বলতো, আমি মেয়েরাও বলতো, বলছি একটা ডায়লগ, এটা কিন্তু খুব কমন। দেখবেন আপনি যখন ছোট ছিলেন আপনাকেও হয়তো আপনার পূর্বপুরুষরা বলতে, এখনকার দিনে তোরা তো অনেক কিছু পাচ্ছিস, আমাদের সমাজে এত কিছু ছিল না। ঠিক আছে, তারপরে হয়তো আপনার যখন এই গেল আপনার সন্তানদেরকে আপনি বললেন, তোরা তো এখন অনেক কিছু, এটা তো ভুল না, বাস্তব। বলছি, কিন্তু ডায়লগটা একই রকম। আমরা যে ছোটবেলায় কত কষ্ট করেছি, এখনকার ছেলেরা কত কষ্ট করছে। আমাদের এক পয়সা সেই মাছ গেল টিকটিকি মাঝে ওরা এখন দেখেছি ওইগুলো না ওইগুলো যদি থাকতো না, আমরা ভিখারিতে পরিণত হতাম, আমাদেরকে ভিখারি বলে ডাকতো। খেতে পারে না, এগুলো খাচ্ছি। একবারে করে গোলাপ গুছি নিয়ে আর সেই সিগারেট করে মান্ডেল করে এরা হয় খেলতাম, ওরা সব খেলেছে। এখন খেলেছে, এখনকার দিনে যাই খেলবে পয়সা দিয়ে, আর আমাদের সব বিনা পয়সা। আমরা সব নিয়ে পয়সা খেলেছে। হ্যাঁ, এইসব এখন খেলা জানেই না ওইসব কথা। স্যার আপনি টায়ার চালিয়েছেন? টায়ার, হ্যাঁ, একটা রডের একটা রড দিয়ে এরকম সেই লোহা দিয়ে আসলে আপনার অনেক
কথা কথা ফিতে কাটে। খুব মনে করতে হেভি রেজাল্ট সেগুলো তোমাদের পুরি ছিল, আদা ছিল, কাবু, তারপরে হ্যাশট্যাগ, আস্তে 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 তো এরকম প্রচুর জিনিস ছিল। তুমি যে কথাটা বললে এটা খুব স্বাভাবিক কথা, কারণ আমাদের সময় যা ছিল এখনকার ছেলেরা সেটা পায়নি, আবার এদের ছেলেরা হয়তো এখন যেটা পাচ্ছে সেটা পাবে না, অন্যভাবে মডেলাইজ হয়ে যাবে। স্যার এখন এই আস্তে মোবাইল আস্তে ন্যাচারাল থেকে আর্টিফিশিয়ালে যেতে যেতে তবে ওই আগের দশকে যাদের জন্ম তারা খুব সৌভাগ্যবান আমি মনে করি। সবই তারা দেখবে। অনেকটা পৃথিবীতে যেতে পারে। ন্যাচারাল জিনিসটা দেখে যেতে হবে। তারা আদি পৃথিবীকেও দেখেছে, মধ্য পৃথিবীকেও দেখছে, আবার মডার্ন পৃথিবীকেও দেখছে। পরবর্তীকালে যতদিন বাঁচবে আরো মডার্নাইজ থেকে যাবে। মানে তারা অনেকটা ক্ষেত্র দেখে গেছে। কারণ পরিবর্তন 2080 সালের পর থেকেই হয়েছে। 1980 সাল অব্দি না একটা রেটে পৃথিবী গেছে, এক সেম রেটে গেছে। 2080 পর থেকে 1980 চেঞ্জেস গেছে অনেকটা, 90 থেকে 2000 যখন হয়েছে চেঞ্জেস আরো অনেকটা। এটা মানে 10 বছর ধরে বিশাল বিশাল চেঞ্জ হয়েছে, যেটা 90 সাল অব্দি 80 না ধরে 90 সালই ধরো 1990 সাল অব্দি একটা দেখবে সেম রেটে গেছে। স্যার আর একটা খুব সুন্দর জিনিস দেখেছি পলিটিক্যাল গ্রাউন্ডে। আমার বাবা কাকারা রাজনীতি করতেন, বাড়ির জমি জায়গা বিক্রি করে দিয়ে অনুষ্ঠান করে ইধর করতেন। এখন সব বাইরে বেরিয়ে নিজেদের জমি তৈরি করেছে প্রচুর যাতে যেমন সুযোগ পেয়ে বেড়েছে, করেছে। মানুষ দিয়েছে তাই। আমি তো স্যার রাস্তায় বাইক চালাই, গাছের নিচগুলো দেখি যদি কেউ 1 বস্তা টাকা ফেলে দেয় তো। এখন তো প্রচুর লোক টাকা তো ধরা পড়ছে না, সেই কলকাতায় শিয়ালদায় পেয়েছে একজন। হ্যাঁ, ভয় পেয়ে পুলিশকে ফোন করেছে, পুলিশ বলছে কাউকে বলবে না, যাও চলে যাও। হ্যাঁ, ব্যাপারটা সব দিকে বিপরীতে জমিলেও লোক করলে বিপদ, লোক না করলে না ঠিক আছে। নেক্সট দিনকে তোমরা পুরো পড়াটা করে আসবে ইলেকট্রিক, ঠিক আছে? আমি ইলেকট্রিকের উপরে যত আছে সব মেডিসিন আলোচনা করবো। মেডিসিন আর তো 3টে ক্লাস মনে হয় নাকি? তাই তো, আমি তো জানতাম 3টেই নেই, আমি তো জানতাম আজই না কাল পরীক্ষা আছে। না, 19 তারিখে পরীক্ষা। না, 19 তারিখে পরীক্ষার পর তো আর ক্লাস হবে না। ওরা